ওকে, সবাইকে শুভ সকাল। সবাই জয়েন করতে থাকো। আজকে আমাদের মাইক্রোফোনটা নাই, আমরা ফোনের মাইক্রোফোন দিয়ে কথা বলার ট্রাই করবো, এই জন্য ভয়েসের একটু প্রবলেম হতে পারে। আমরা সম্ভাবনা পড়া শুরু করেছি। ওকে, সম্ভাবনা মানে হচ্ছে অনুকূল যা ইচ্ছা তাই ভাগ মোট যা ইচ্ছা তাই। মোটের মধ্যে নির্দিষ্ট জিনিসটা কত ভাগ আছে এইটাই হচ্ছে সম্ভাবনা। এবং আমরা গতদিন একটা কথা বলেছিলাম বিন্যাস সমাবেশেও এটা বলেছিলাম, অসম্পূর্ণ কাজের ফলাফল যোগ হয়, অসম্পূর্ণ কাজের ফলাফল গুণ হয় এবং সম্পূর্ণ কাজের ফলাফল যোগ হয়। তাহলে সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল যা ইচ্ছা তাই ভাগ মোট যা ইচ্ছা তাই। যেমন অনুকূল বিন্যাস ভাগ মোট বিন্যাস, অনুকূল সমাবেশ ভাগ মোট সমাবেশ, অনুকূল যোগাঙ্ক ভাগ মোট যোগাঙ্ক, অনুকূল ক্ষেত্রফল ভাগ মোট ক্ষেত্রফল, অনুকূল আয়তন ভাগ মোট আয়তন। যে কোনো অনুকূল জিনিসকে মোট জিনিস দিয়ে ভাগ করলে আমরা সম্ভাবনা পাবো, যে কোনো অনুকূল জিনিসকে। যেমন আমার এইখানে সামনে একটা হোয়াইট বোর্ড আছে এবং এই হোয়াইট বোর্ডটা হচ্ছে আয়তাকার। এটা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মাপি তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারি, খুব স্বাভাবিক। এখন আমি এই হোয়াইট বোর্ডের মধ্যে একটা বৃত্ত এঁকে দিলাম, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর এই যে হোয়াইট বোর্ড, টোটাল হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রফলকে আমরা এ চিন্তা করলাম। এখন কোশ্চেন আসছে, একজন শুটার, তার হাতে বন্দুকটা আছে, সে এই হোয়াইট বোর্ডের উপর শুট করবে। একজন শুটার এই হোয়াইট বোর্ডে শুট করবে, গুলি করবে। কোশ্চেন হচ্ছে তার বুলেট বা তার গুলি এই বৃত্তে লাগার সম্ভাবনা কত। তার মানে কিসে লাগার সম্ভাবনা চাইছে? এই বৃত্তে লাগার সম্ভাবনা চাইছে। তার এই বৃত্তটা হচ্ছে অনুকূল আর মোটটা হচ্ছে হোয়াইট বোর্ড। তার মানে আমরা সম্ভাবনা পেয়ে যাব হোয়াইট বোর্ডের বৃত্তের ক্ষেত্রফল ভাগ মোট হোয়াইট বোর্ডের ক্ষেত্রফল। কেননা আমাকে বলছে বন্দুকের গুলি বৃত্তে লাগার সম্ভাবনা কত, তার মানে বৃত্ত হচ্ছে অনুকূল আর মোট হচ্ছে হোয়াইট বোর্ড। তার মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর হোয়াইট বোর্ডের ক্ষেত্রফল যদি কে বের করে দিই তাহলে আমরা অনুকূল ক্ষেত্রফল ভাগ মোট ক্ষেত্রফল বলে সম্ভাবনা পাইলাম। আমরা কিন্তু বুলেট বৃত্তে লাগার সম্ভাবনা পাইছি। বুলেট নিয়ে কোনো কথাই বলি নাই, শুধু ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা বলছি। অনুকূল যা ইচ্ছা তাইকে মোট যা ইচ্ছা তাই দিয়ে ভাগ করলে সম্ভাবনা পাওয়া যায়। এবং আমরা যখন সম্ভাবনা পড়ে সামনের দিকে আগাবো তখন কিছু সময় আমরা এরকম দেখব যে অনুকূল সম্ভাবনা ভাগ মোট সম্ভাবনা, তার নামও সম্ভাবনা। অনুকূল যা ইচ্ছা তাইকে মোট যা ইচ্ছা তাই দিয়ে ভাগ করলেই সম্ভাবনা পাওয়া যায়। অনুকূল সম্ভাবনা ভাগ মোট সম্ভাবনা, তার নামও কিন্তু সম্ভাবনা। কথা হচ্ছে কিনা? যে কোনো অনুকূল জিনিসকে মোট জিনিস দিয়ে ভাগ করলে আমরা সম্ভাবনা পেয়ে যাব। আর অনুকূল জিনিস কখনো মোট জিনিসের চাইতে বেশি হতে পারে না। যেমন আমার হাতে একটা কালো মার্কার আছে, আমি এটা দাগ দিব, কালো দাগ পড়বে। যেহেতু মার্কারটা কালার কালো, তার মানে দাগ দিলে কালো দাগই পড়বে, পড়বেই। তার মানে 100% হচ্ছে এটার সম্ভাবনা। আর 100% মানে হচ্ছে 100/100 মানে হচ্ছে 1। তার মানে যে ঘটনা ঘটবেই তার সম্ভাবনা হচ্ছে 1। এই সম্ভাবনাকে বলা হচ্ছে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা মানে যে ঘটনা ঘটবেই তার সম্ভাবনা হচ্ছে 1। যেমন আজকে সকালে সূর্য পূর্ব দিকে উঠবে, তার সম্ভাবনা কত? আজকে সকালে সূর্য পূর্ব দিকেই উঠবে, এটা একটা নিশ্চিত ঘটনা, তার মানে সম্ভাবনা হচ্ছে 1। এখন আমার কাছে একটা কালো কালারের মার্কার আছে, আমি দাগ দিব, লাল দাগ পড়বে, এটা জীবনেও হবে না, তার মানে হচ্ছে 0%। এটা হচ্ছে একেবারে অনিশ্চিত ঘটনা, একেবারেই অনিশ্চিত ঘটনা।
তার মানে অনিশ্চিত ঘটনা, একেবারেই অনিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 0। যেমন আমি যদি বলি আজকে সকালে সূর্য উত্তর দিকে ওঠার সম্ভাবনা কত, আজকে সকালে কখনোই সূর্য উত্তর দিকে উঠবে না, তার মানে অনিশ্চিত ঘটনার সম্ভাবনা 0। তার মানে যেটা ঘটবেই সেটা 1, আর যেটা ঘটবেই না সেটা 0, আর যেটা কিছুটা ঘটতে পারে সেটা হচ্ছে 0 থেকে 1 এর মাঝে। তার মানে সম্ভাবনার সমস্ত উত্তর 0 থেকে 1 এর মাঝখানে হবে। যদি কখনো তোমার সম্ভাবনার উত্তর হয় 1.2, তার মানে হচ্ছে 1 এর চাইতেও বেশি, তাহলে তুমি বুঝবা তোমার অঙ্ক আগেই হয় নাই, কেননা ঘটবের চাইতেও বেশি হয়ে গেছে তোমার সম্ভাবনা। এই ঘটনা কিন্তু গ্রহণযোগ্য নয়। তার মানে যে ঘটনা ঘটবেই তারপরে আমাদের সম্ভাবনা সর্বোচ্চ উত্তর 1 এবং সর্বনিম্ন উত্তর হচ্ছে 0। এখন আমরা প্রথম টাইপ থেকে পড়া শুরু করবো, টাইপ 1। এবং টাইপ 1 এ আমরা যে জিনিসটা পড়বো এটা খুবই মজার একটা জিনিস। এই জিনিসটার নাম হচ্ছে পূরক সম্ভাবনা। এই পূরক সম্ভাবনা জিনিসটা ভালো মতন বুঝে নিতে হবে, কেননা এই পূরক সম্ভাবনা জিনিসটা যদি ভালো মতন বুঝে নিই, সম্ভাবনা আমার ভিতরে বসে যাবে এবং সম্ভাবনা নিয়ে আমি থিঙ্কিং করতে পারবো। এই জন্য পূরক সম্ভাবনার কথাটা ভালো মতন বুঝে নিতে হবে। আমি প্রথম দিক থেকে যে কথাগুলো বলতেছি এটা ভালো মতন বুঝে নিতে হবে। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি, যেমন ধরো আজকে তুমি একটা পরীক্ষা দিছো, এবং এই পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করলাম এই পরীক্ষায় তোমার পাশ করার সম্ভাবনা কত। পাশ করার সম্ভাবনা, একটা পরীক্ষা তুমি দিবা, এই পরীক্ষায় তোমার পাশ করার সম্ভাবনা আমি জিজ্ঞাসা করছি, তুমি বলছো 60%। 60% মানে কি? 60% মানে 0.6, তার মানে 60 ভাগ 100, অর্থাৎ পরীক্ষায় পাশ করার সম্ভাবনা তোমার 50%। তাহলে তুমি আমাকে বলো এই পরীক্ষায় তোমার ফেল করার সম্ভাবনা কত? তাহলে অবশ্যই পাগলেও বুঝে ফেল করার সম্ভাবনা হচ্ছে 40%। তাহলে দেখো একটা পাস এবং ফেল দুইটা মিলা হচ্ছে 100%। পাস মানে ঘটনাটা ঘটা, আর ফেল মানে ঘটনাটা না ঘটা। তার মানে একটা ঘটনা ঘটা এবং ওই ঘটনাটা না ঘটা, দুইটা সম্ভাবনা যোগ 100%। 100% মানে কত? 1। তার মানে কোনো একটা জিনিস ঘটার সম্ভাবনা যোগ ওই জিনিসটা না ঘটার সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে পুরো সম্ভাবনার কথা, যে একটা জিনিস ঘটা প্লাস ওই জিনিসটাই না ঘটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে তুমি দেখো, তুমি যদি ঘটা জানো যে তোমার ঘটার সম্ভাবনা হচ্ছে 0.4, তাহলে না ঘটা হবে 0.6, কেননা ঘটা প্লাস না ঘটা ইকুয়াল টু 1। তার মানে ঘটা পাইলে না ঘটা হবে হচ্ছে 1 মাইনাস ঘটা, আর না ঘটা পাইলে যদি ঘটা চাও তাহলে হবে 1 মাইনাস না ঘটা। তার মানে একটা পাইলে আর একটা পাওয়া যায়, কেননা দুইটা যোগ পাও 1। তার মানে ফরওয়ার্ডে ঘটা, ব্যাকওয়ার্ডে হচ্ছে না ঘটা। এবং তুমি এই পূরক সম্ভাবনাতে খেয়াল করবা, তুমি সামনের দিকে অর্থাৎ কোনো একটা জিনিস ঘটার সম্ভাবনা বের করতে গেলে তুমি যদি দেখো অঙ্ক অনেক বড় হয়ে যাচ্ছে এবং অঙ্ক অনেক কঠিন হয়ে যাচ্ছে, তখনই না ঘটা বাদ দিয়ে না ঘটা চিন্তা করতে হবে। কোনো একটা অঙ্ক ঘটার সম্ভাবনা যত কঠিন, না ঘটার সম্ভাবনা ততটাই সহজ। তার মানে আমরা সহজে না ঘটা পেয়ে যাব, আর না ঘটা পাইলে আমাদের ঘটা বের করার কোনো সমস্যা নাই, কেননা ঘটা প্লাস না ঘটা ইকুয়াল টু হচ্ছে 1। যেমন তোমাকে যদি বের করা হয় পরীক্ষার পাশের সম্ভাবনা হচ্ছে তুমি বের করলে 0.3, তাহলে পরীক্ষায় ফেলের সম্ভাবনা পাগলেও বুঝবে 1 মাইনাস 0.3। কথা বুঝছি কিনা? তার মানে আমরা কোনো একটা জিনিস কোশ্চেনে যেটা বলছে ওই জিনিসটা যদি না পারি তাহলে আমরা উল্টা চিন্তা করব। এই হচ্ছে পুরো সম্ভাবনার কনসেপ্ট, যে আমরা ওই জিনিসটা উল্টা চিন্তা করব। ঠিক আছে, আমরা এরকম 4-5টা কোশ্চেন সলভ করি, এই 4-5টা কোশ্চেনের মধ্য থেকে আমরা জিনিসগুলো বুঝে যাব। ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেন লেখো, আমি মুখে বলি কোশ্চেন, তোমরা লিখে ফেলো। লেখো সহজ কোশ্চেন, 10টি বাতির মধ্যে 4টি বাতি নষ্ট। লেখো ভাই, 10টি বাতির মধ্যে 4টি বাতি নষ্ট। লেখো 10টি বাতির মধ্যে 4টি বাতি নষ্ট। 10টি বাতির মধ্যে 4টি বাতি নষ্ট, তার মানে টোটাল নষ্ট বাতি আছে হচ্ছে 4টা, তাহলে ভালো বাতি আছে হচ্ছে 6টা। লেখো 3টি বাতি নিলে আলো পাওয়ার সম্ভাবনা কত?
তিনটি বাতি নিলে আলো পাওয়ার সম্ভাবনা কত? তার মানে আমি এক এক করে টোটাল তিনটা বাতি লাগাবো, এই তিনটা বাতির আলো পাওয়ার সম্ভাবনা কত? তিনটি বাতি হতে আলো পাওয়ার সম্ভাবনা কত? আমার কোশ্চেন হচ্ছে 10টি বাতির মধ্যে 4টি বাতি নষ্ট, 3টি বাতি দিলে আলো পাওয়ার সম্ভাবনা কত? ধরো আমার রুমে, এই যে রুমে তুমি এখন ক্লাস করতেছো বা যে রুমে তুমি এখন বসে আছো, এই রুমে ধরো 3টা বাতি তুমি লাগাইলে, 1 নম্বর বাতি, 2 নম্বর বাতি, 3 নম্বর বাতি। এখন তুমি বলো একটা বাতি তুমি ভালো বাতি লাগাইছো, 2টা বাতি নষ্ট লাগাইছো, তাহলে তুমি আলো পাবা কিনা? একটা বাতি জ্বললেও তুমি আলো পাবা। তার মানে আমার কোশ্চেনে বলছে আলো পাওয়ার সম্ভাবনা কত। তার মানে আমাদের মেইন ঘটনাটা হচ্ছে আলো পাওয়া। এখন আলো আমরা কি কি ভাবে পেতে পারি? দেখো আমাদের একটা বাতি ভালো, 2টা বাতি নষ্ট, আমরা আলো পেতে পারি। 2টা বাতি ভালো, একটা বাতি নষ্ট, তাতেও আলো পেতে পারি। 3টা বাতি ভালো হলেও আলো পেতে পারি। তার মানে আলো পাওয়ার ঘটনা ঘটতে পারে হচ্ছে 3 উপায়ে। এখন প্রথম উপায় দেখো, একটা বাতি নষ্ট ভালো, 2টা বাতি নষ্ট। এখন এটা হতে পারে যে প্রথম বাতিটা ভালো, পরের 2টা নষ্ট। এটা হতে পারে যে প্রথমটা নষ্ট, দ্বিতীয়টা ভালো, দ্বিতীয়টা নষ্ট। এটাও হতে পারে প্রথম 2টা নষ্ট, দ্বিতীয়টা ভালো। তার মানে তুমি দেখো একটা বাতি ভালো, 2টা নষ্ট, এই যে একটা ঘটনা, এই ঘটনাই আবার ঘটতে পারে 3 ভাবে। আবার 2টা বাতি ভালো, একটা ঘটনা ঘটতে পারে যে প্রথম 2টা ভালো, লাস্টেরটা নষ্ট। একবার হতে পারে প্রথমটা নষ্ট, লাস্টের 2টা ভালো। একবার হতে পারে দুই পাশের 2টা ভালো, প্রথমটা নষ্ট। তার মানে 2টা ভালো, একটা খারাপ, এই বাতিটাও হতে পারে 3 ভাবে। আর একটা হতে পারে সব কয়টাই ভালো। তার মানে এদিকে 3টা ঘটনা, এদিকে 3টা ঘটনা, 6টা ঘটনা, আর এদিকে একটা 7টা ঘটনা। তার মানে টোটাল 7টা স্টেপে অঙ্ক করতে হবে। 7টা স্টেপে অঙ্ক করে টোটাল 7টা উত্তর আসবে। আর সবগুলাই যেহেতু আলো পাওয়ার ঘটনা, তার মানে সবগুলা সম্পূর্ণ কাজ ওই 7টা উত্তর যোগ করতে হবে। তার মানে একটা অঙ্ক করতে হবে 7টা স্টেপে। আর একটা অঙ্ক করা 7টা স্টেপে কিন্তু আমরা জানি অঙ্ক করা খুবই কঠিন। 7 স্টেপে অঙ্ক করে যোগ করা এটা টাফ। টাফ মানে খুব টাফ। তখন আমাদের কোশ্চেনে বলছে দেখো ভাই আলো পাওয়ার সম্ভাবনা। এখন আর আমরা আলো পাওয়া নিয়ে চিন্তা করব না, আমরা উল্টা চিন্তা করব আলো না পাওয়া। কোনো একটা অঙ্ক যখনই আমরা দেখব ফরওয়ার্ড মোশনে অঙ্কটা কঠিন হয়ে গেছে, তখনই উল্টা চিন্তা করব। ফরওয়ার্ড আলো পাওয়া হচ্ছে আমার কোশ্চেনে করছে, এবং আমি আলো পাওয়া নিয়ে চিন্তা করে দেখছি অঙ্কটা 7টা স্টেপে করতে হচ্ছে। তাইলে আমরা উল্টা চিন্তা করব। উল্টা মানে হচ্ছে আলো না পাওয়া। আলো পাবো না কখন? প্রথম বাতিটা নষ্ট, দ্বিতীয় বাতিটাও নষ্ট, তৃতীয় বাতিটাও নষ্ট। সব কয়টা বাতি যদি নষ্ট হয় তাহলে আমরা কোনো আলো পাবো না। এখন দেখো এই ঘটনা একভাবেই ঘটতে পারে। তার মানে অনুকূল বাতি হবে হচ্ছে 3টা বাতি নষ্ট, তাহলে অনুকূল বাতি আছে তোমার 4টা। তার মানে 4টা নষ্ট বাতি থেকে তুমি 3টা নষ্ট বাতি নিবা, এটা হচ্ছে অনুকূল। তার মানে 4টা নষ্ট বাতি থেকে 3টা নষ্ট বাতি নিলাম, অনুকূল বাছাই। ভাগ মোট বাতি ছিল হচ্ছে 10টা, 10টা বাতির থেকে আমি 3টা বাতি নিছি, এই হচ্ছে মোট বাছাই। অনুকূল বাছাই ভাগ মোট বাছাই, এই যে জিনিসটা পাইলাম, এই জিনিসটা কিন্তু আমরা পাইলাম 3টাই নষ্ট বাতি। তার মানে আলো না পাওয়ার সম্ভাবনা, তার মানে আলো না পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে আলো পাওয়ার সম্ভাবনা যেটা হবে সেটা হবে 1 - 4c3 ভাগ হচ্ছে 10c3। আর আমরা 4c3 এর মান বের করার গতদিনই শিখছি যে 4 × 3 × 2 ভাগ 1 2 3, এই যে কয়টা ওইটা উৎপাদক। আর 10c3 মানে হচ্ছে 10 × 9 × 8 ভাগ হচ্ছে 1 2 3। এই মানগুলো আমরা বের করছি, কাটাকাটি করে আমরা ক্যালকুলেটর ছাড়াই উত্তর বের করতে পারবো। তার মানে পূরক সম্ভাবনাতে আমরা যেটা বুঝলাম, অঙ্ক সামনে আগাইলে যদি কঠিন দেখি তাহলে পিছন থেকে আগাতে হবে। তাহলে 1 নাম্বার एग्जांपल আমাদের শেষ। আমরা একই টাইপের 2 নাম্বার एग्जांपल নিয়ে কথাবার্তা বলি। 2 নাম্বার एग्जांपल, ধরো কোশ্চেন নাম্বার 2। আমি এরকম বললাম যে আমার বাক্সের মধ্যে 5টা লাল বল আছে, 7টা লাল বল আছে, আর ধরো 5টা কালো বল আছে। একটা বাক্সের মধ্যে 7টা আছে লাল বল আর 5টা আছে কালো বল। কোশ্চেন লেখো নিরপেক্ষভাবে 3টি বল দেওয়া হলো। দেখো
তিনটি বল নেওয়া হলো, তিনটি বল নেওয়া হলো, 7টা লাল বল 5টা কালো বল থেকে তিনটি বল নেওয়া হলো, অন্তত একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত? দেখো কোশ্চেনে আমরা কি বললাম? কোশ্চেনে আমরা বললাম হচ্ছে অন্তত বা কমপক্ষে, অন্তত বা কমপক্ষে, অন্তত বা কমপক্ষে, অন্তত একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। অন্তত একটি বল কালো হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি বল কালো মানে একটা কালো 2টা লাল হলেও চলবে, আর অন্তত বা কমপক্ষে মানে এটা হতেই হবে, এর চেয়ে বেশি হলেও অসুবিধা নাই। 2টা কালো 1টা লাল হলেও চলবে, 3টা কালো হলেও চলবে, তার মানে ঘটনা 3 ভাবে ঘটতে পারে। এখন কথা হচ্ছে প্রথম ঘটনাটা দেখো আবার 3 ভাবে ঘটতে পারে, যে প্রথমটা কালো পরের 2টা লাল, আবার প্রথমটা লাল দ্বিতীয়টা কালো পরেরটা লাল, আবার প্রথম 2টা লাল পরেরটা কালো, তার মানে প্রথম ঘটনাটাই ঘটতে পারে 3টা স্টেপে। আবার 2 নাম্বার ঘটনা দেখো আরো 3টা স্টেপে, কালো কালো লাল, আবার লাল কালো কালো, আবার হচ্ছে কালো লাল কালো, তার মানে টোটাল ঘটনা ঘটতে পারে দেখো প্রথম স্টেপ 3 ভাবে, এটা 3 ভাবে, 6 ভাবে, আর এটা 1 ভাবে, 7 ভাবে, আবারও টোটাল 7টা অঙ্ক করতে হবে, আবারও 7টা অঙ্ক। সো আমরা 7টা অঙ্ক করব না, আমরা উল্টা চিন্তা করব। আমাকে বলছে অন্তত একটি কালো, অন্তত একটি কালো, অন্তত একটি কালো, এটা হচ্ছে সামনের দিক থেকে অন্তত একটি কালো। আমি দেখলাম অঙ্ক হয় 7 স্টেপে, তো আমি অঙ্ক করব না, আমি উল্টা চিন্তা করব। তাহলে অন্তত একটি কালো এর উল্টা কথা হচ্ছে অন্তত একটিও কালো না, অন্তত একটি কালো এর কথা হচ্ছে অন্তত একটিও কালো না, উল্টা কথা। অন্তত একটিও কালো না মানে সব কয়টাই লাল, অন্তত একটিও কালো না মানে সব কয়টাই লাল। লাল বল আছে 7টা, 7টা বল থেকে 3টা বল নিলাম, আর মোট বল আছে 12টা, 12টার থেকে 3টা বল নিলাম, আর অনুকূল বাছাই ভাগ মোট বাছাই, এই আমরা পাইলাম অন্তত একটিও কালো না। কিন্তু তোমাকে বলছে অন্তত একটিও কালো, তার মানে 1 মাইনাস করে দিলে উত্তর, 1 মাইনাস করে দিলে উত্তর। কথা বলছি কিনা? তার মানে আমরা শিখলাম বাক্স বল থেকে কখনো যদি অন্তত বা কমপক্ষে বলে, অন্তত বা কমপক্ষে বলে, আমরা সাথে সাথে অঙ্ক উল্টা চিন্তা করব। বাক্স বলের ক্ষেত্রে কখনো যদি অন্তত বলে বা কমপক্ষে বলে, উল্টা চিন্তা করতে হবে। কথা হচ্ছে কি, এখন তুমি চিন্তা করো ভাই, অন্তত বা কমপক্ষে মানে উল্টা চিন্তা। ওকে, এটা আমাদের ক্লিয়ার। এখন এইখানে দেখো আমরা কয়েকটা কথা বলতেছি নিরপেক্ষভাবে, একটা কথা বলছি দেখছো, নিরপেক্ষভাবে 3টা বল টানা হলো। নিরপেক্ষভাবে কখনো কখনো বলে থাকবে হচ্ছে দৈব চয়ন, দৈব চয়ন, এই নিরপেক্ষ বা দৈব চয়ন এর খাস বাংলা হচ্ছে আন্দাজে, আন্দাজে। কেননা তুমি যদি আন্দাজে বল না টানো তাহলে সম্ভাবনার কোনো কাজ নাই। কেননা আমার হাতে দেখো ভাই এখন 4টা লাল বল আছে, 4টা লাল মার্কার আছে, 3টা লাল মার্কার আছে, একটা কালো মার্কার আছে। আমি এরকম পিকচার করে দিলাম। এবার আমি বলছি যে এইখান থেকে একটা মার্কার টানবো, তার কালো হওয়ার সম্ভাবনা কত? এখন আমি যদি চোখ বন্ধ করে বা আন্দাজে না টানি, আমি যদি দেখে দেখে টানি, তাহলে তো আমি কালোটাই টেনে ফেলবো। কথা বলছি কিনা? এই জন্য সম্ভাবনার ক্ষেত্রে ধরো সব নিরপেক্ষভাবে আন্দাজে, আন্দাজে বল টানে, আন্দাজে মানেই সম্ভাবনা কাজ করে। আর যদি আন্দাজে না টানে তুমি দেখে দেখে টানো, তাহলে তো তোমার বল তোমার নির্দিষ্ট টাইমে টানো না। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম অন্তত বা কমপক্ষে হলেই আমরা উল্টা চিন্তা করব। 3 নাম্বার একটা কোশ্চেন নেই, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন লেখো 4 জন ছাত্রের মধ্যে, কোশ্চেন লেখো 4 জন ছাত্রের মধ্যে একটি অঙ্ক সমাধান করতে দিলে উত্তর পাওয়ার সম্ভাবনা কত? 4 জন ছাত্রের মধ্যে, 4 জন ছাত্রের মধ্যে একটি অঙ্ক সমাধান করতে দিলে উত্তর পাওয়ার সম্ভাবনা কত? 4 জন ছাত্রের মধ্যে একটি অঙ্ক সমাধান করতে দিলে উত্তর পাওয়ার সম্ভাবনা কত? 4 জন ছাত্রের মধ্যে একটি অঙ্ক সমাধান করতে দিলে
উত্তর পাবার সম্ভাবনা কত? ওকে, সবাই কোশ্চেন লিখছে। ধরো একজন মানুষের নাম আবুল, আবুলের কাছে একটা অঙ্ক দেওয়ার পরে আবুল হয় দুইটা কথা বলবে, হয় সে বলবে হ্যাঁ, না হয় বলবে না, হয় সে অঙ্কটা পারবে, না হয় অঙ্ক পারবে না। তার মানে 50-50 চান্স, ঘটনা হাও হতে পারে, ঘটনা নাও হতে পারে, 50 চান্স 50% চান্স। তার মানে কোনো একটা কোশ্চেনের উত্তর পারার সম্ভাবনা হাফ, না পারার সম্ভাবনা তাহলে 1 - হাফ। 1 - হাফ মানে কি হাফ, কথা বুঝছে কিনা? তার মানে কোনো একটা অঙ্ক, কেননা অঙ্কটা কোনটা সেটা তো আমি তোমাকে বলি নাই, অঙ্ক কোনটা, তার মানে অঙ্ক পারতেও পারো, নাও পারো। এখন তুমি এই কয়টা চিন্তা করো যে আবুল, বাবুল, কাবুল এবং ডাবুল। তোমার চিন্তা করো যে একজন যদি পারে এবং তিনজন না পারে তাহলেও তুমি উত্তর পাবা, উত্তর তুমি পাবা। যদি দুইজন পারে দুইজন না পারে তাহলেও তুমি উত্তর পাবা। যদি তিনজন পারে একজন না পারে তাহলেও তুমি উত্তর পাবা। যদি সবাই পারে তাহলেও তুমি উত্তর পাবা। তার মানে উত্তর পেতে পারো তুমি টোটাল 4 ভাবে, 4টা স্টেপে তুমি উত্তর পেতে পারো। কথা বলছি কি? এবার দেখো যখন একজন পারবে তখন এমন হতে পারে আবুল পারছে, বাবুল পারে নাই, কাবুল পারে নাই, ডাবুল পারে নাই। একটা পারে আবুল পারে নাই, বাবুল পারছে, কাবুল পারে নাই, ডাবুল পারে নাই। একটা হতে আবুল পারে নাই, বাবুল পারে নাই, কাবুল পারছে, ডাবুল পারে নাই। একটা হতে পারে আবুল পারে নাই, বাবুল পারে নাই, কাবুল পারে নাই, ডাবুল পারছে। তার মানে একজন পারছে, এর মধ্যে আবার 4টা ঘটনা। তার মানে আমরা বুঝছি অনেকগুলা স্টেপ হয়ে যাবে। সো আমরা অঙ্ক সোজা আগাবো না, অঙ্ক আমরা উল্টা আগাবো, অঙ্ক আমরা উল্টা আগাবো। আমার কোশ্চেন বলছে উত্তর পাবার সম্ভাবনা কত, কোশ্চেনে বলা আছে উত্তর পাবার সম্ভাবনা কত, আর এর ঠিক উল্টা কথা হচ্ছে উত্তর না পারার সম্ভাবনা। সম্মুখ কোশ্চেন হচ্ছে উত্তর পারা, উল্টা কথা হচ্ছে উত্তর না পাওয়ার সম্ভাবনা কত। এখন দেখো আবুল পারবে না, আবুল পারবে না, আবুল পারবে না, বাবুল পারবে না, কাবুল পারবে না, ডাবুল পারবে না, কেউই অঙ্কটা পারবে না, তাহলে আমরা উত্তর পাবো না। আবুল পারবে না 1 - হাফ, বাবুল পারবে না 1 - হাফ, কাবুল পারবে না 1 - হাফ, ডাবুল পারবে না 1 - হাফ, কেউই পারবে না। এখন তুমি চিন্তা করো, আমি আবুলের কাছে এসে দেখলাম আবুল পারে নাই, কাজ কি কমপ্লিট, নাকি আমাকে বাবুলের কাছেও যেতে হবে? অর্থাৎ এইগুলা সব অসম্পূর্ণ কাজ, আর অসম্পূর্ণ কাজ মানেই হচ্ছে গুণ। তার মানে এই জিনিসটা হচ্ছে কেউ উত্তর পারবে না, আর আমার কোশ্চেনে বলছে উত্তর পারবে, তার মানে 1 - করে দিলেই আমাদের উত্তর। কথা বলছি কি? তার মানে সম্ভাবনায় হ্যাঁ থেকে না যাওয়া বা না থেকে হ্যাঁ যাওয়া, শুধু 1 পার্ট মাইনাস করে দিলেই অঙ্ক হয়ে যাচ্ছে। আশা করি এতটুকু কথা সবাই বুঝে গেছি। ঠিক আছে, তাহলে 2টা কোশ্চেন আমাদের শেষ, এবার 3টা কোশ্চেন শেষ। আমরা 4 নাম্বার আর একটা एग्जांपल দেখব। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। ধরো আমরা একটা কমন কোশ্চেন নিই, আবুল, বাবুল, কাবুল 3জন বন্ধু, এবং এই 3জনেরই ধরো বন্দুক আছে, এবং আবুলের কথা বলছে আবুল যদি 2টি গুলি করে তবে একটা টার্গেটে লাগে। তার মানে আবুল 2টা গুলির মধ্যে একটা টার্গেটে লাগে, তাহলে আবুলের গুলি লাগার সম্ভাবনা হচ্ছে 1/2, তাহলে না লাগার সম্ভাবনা 1 - 1/2। আর বাবুল যদি 3টা গুলি করে তবে একটা টার্গেটে লাগে, তার মানে বাবুলের গুলি লাগার সম্ভাবনা 1/3, না লাগার সম্ভাবনা 1 - 1/3। কাবুল যদি 4টা গুলি করে তবে একটা টার্গেটে লাগে, তার মানে কাবুলের গুলি লাগার সম্ভাবনা 1/4, না লাগার সম্ভাবনা 1 - 1/4। ঠিক আছে, এখন কোশ্চেনটা লেখো সবাই। তারা একত্রে একটি লেখো এটা, তারা একত্রে একটি মশার উদ্দেশ্যে গুলি ছুড়লে, তারা একত্রে একটি মশার উদ্দেশ্যে গুলি ছুড়লে মশা মরার সম্ভাবনা কত? মশা মরার সম্ভাবনা কত? তার মানে আমরা চাচ্ছি দেখো মশা মরার সম্ভাবনা, মরে যাইতে হবে। এখন তুমি চিন্তা করো
এই হচ্ছে আবুল গুলি ছুটতেছে, এটা হচ্ছে বাবুল গুলি ছুটতেছে, এটা হচ্ছে কাবুল গুলি ছুটতেছে, আর সামনে ধরো এই হচ্ছে একটা মশা, এই একটা মশা ধরো সামনে মশা, ঠিক আছে, মশার একটা ছবি এঁকে দিলাম, এই হচ্ছে মশা, মশার একটা চোখ দিয়ে দিই, ধরো এই হচ্ছে আমাদের মশা। এখন তুমি চিন্তা করো যে আবুল গুলি করছে, আবুলের এখন তিনজন গুলি করছে, ধরো একজনের গুলি লাগছে, দুইজনের গুলি লাগে নাই, তাহলেও কিন্তু তোমার মশা মরে যাবে। দুইজনের গুলি লাগছে, একজনের গুলি লাগে নাই, তাহলেও মশা মরে যাবে। তিনজনের গুলি লাগলেও কিন্তু মশা মরে যাবে। তার মানে মশা মরে যাবে তিনটা উপায়ে। এখন একজনের গুলি লাগছে, এমন হতে পারে আবুলের গুলি লাগছে, বাবুল কাবুলের গুলি লাগে নাই, এমন হতে পারে বাবুলের গুলি লাগছে, আবুল কাবুলের গুলি লাগে নাই, এমন হতে পারে কাবুলের গুলি লাগছে, আবুল বাবুলের গুলি লাগে নাই। তার মানে এই একজনের গুলি লাগছে, এর মধ্যেও অনেক ঘটনা আছে। তাহলে আমার কোশ্চেনে বলছে মশা মরার সম্ভাবনা, তো আমরা উল্টা চিন্তা করি মশা না মরার সম্ভাবনা। মশা মরবে না মানে হচ্ছে আবুলের গুলিও লাগবে না, বাবুলের গুলিও লাগবে না, কাবুলের গুলিও লাগবে না। তাহলে আবুলের গুলি না লাগার সম্ভাবনা 1-1/2, কাবুলের গুলি না লাগার সম্ভাবনা 1-1/3, কাবুলের গুলি না লাগার সম্ভাবনা 1-1/4। এবার তুমি চিন্তা করো, তারা তো মানুষ তিনজন, আবুল গুলি করছে, আবুলের গুলি লাগে নাই, কাজ কি কমপ্লিট নাকি বাবুল কাবুলকে গুলি করতে হবে? অবশ্যই কাজ কমপ্লিট না, অসম্পূর্ণ কাজ গুণ হয়। তার মানে এই যে সম্ভাবনাটা পাইলাম, এইটা পাইলাম আমরা মশা না মারা, কেননা কেউ গুলি করে, কারো গুলি লাগে নাই। কিন্তু কোশ্চেনে বলছে মশা মরার সম্ভাবনা, তার মানে 1 করে দিলেই আমরা মশা মরার সম্ভাবনা পেয়ে যাব। যে কোনো ভেজালের অঙ্ক, যে কোনো ভেজালের অঙ্ক আমরা সবসময় উল্টা চিন্তা করব। ভেজালের অঙ্ক বলতে হচ্ছে অনেকগুলা স্টেপ হয়ে যাচ্ছে অঙ্কের, সে অঙ্কগুলা আমরা উল্টা চিন্তা করব, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা কোশ্চেন করব, আরেকটা কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার হচ্ছে 5, এটা সবচেয়ে আলটিমেট কোশ্চেন। ঠিক আছে, ধরো আমার সামনে এখন ধরো 25 জন স্টুডেন্ট বসে আছে, ধরে নিচ্ছি। কোশ্চেন হচ্ছে 25 জনের মধ্যে, কোশ্চেন লেখো 25 জনের মধ্যে অন্তত 2 জনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা কত? 25 জনের মধ্যে অন্তত 2 জনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা কত? 25 জনের মধ্যে অন্তত 2 জনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা কত? এই কোশ্চেনটা আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, এই কোশ্চেনটা নিয়ে সবাই একটু চিন্তা ফিকির করো যে 25 জনের মধ্যে তোমার 2 জনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা কত? একটু বুঝে শুনে কোশ্চেনটা 2 মিনিট টাইম নাও, তোমরা টাইম নিয়ে চিন্তা করো। এরকম কোশ্চেন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই মারাত্মক। ওকে,
25 জনের কোশ্চেনটা দেখো, 25 জনের মধ্যে অন্তত 2 জনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা কত? ধরো আমরা এইখানে লিপ ইয়ারের কনসেপ্ট বাদ দিব, লিপ ইয়ারের কনসেপ্ট বাদ দিব, ঠিক আছে? আমরা জানি অনুকূল ভাগ হচ্ছে মোট, তাহলে আমাদের প্রথম মোট কতগুলা জন্মদিন হতে পারে 25 জন মানুষের, সেটা হিসাব করে দেখো। একজন মানুষের জন্মদিন 1 জানুয়ারিতেও হতে পারে, আবার 31 ডিসেম্বরেও হতে পারে। তার মানে যে কোনো মানুষের জন্মদিন হওয়ার কিন্তু টোটাল উপায় 365টা, কারণ একটা বছরে 365 দিন, তার মানে যে কোনো দিন তোমার জন্ম হতে পারে, তার মানে তোমার জন্ম তারিখ হতে পারে 365 উপায়ে। তাহলে দ্বিতীয় লোকের জন্মদিনও হতে পারে 365 উপায়ে, তৃতীয় লোকের জন্মদিনও হতে পারে 365 উপায়ে, যে কোনো লোকের জন্মদিন হতে পারে 365 উপায়ে। এখন ধরো আমার মানুষ আছে টোটাল 25 জন, তার মানে প্রথম জনের জন্মদিন হতে পারে 365 উপায়ে, দ্বিতীয় জনের জন্মদিনও হতে পারে 365 উপায়ে, তৃতীয় জনের জন্মদিনও হতে পারে 365 উপায়ে। তার মানে প্রথম জনের জন্মদিন হতে পারে 365 উপায়ে, দ্বিতীয় জনের জন্মদিন 365 উপায়ে, তৃতীয় জনের জন্মদিনও 365 উপায়ে। এখন কথা হচ্ছে আমার মানুষ আছে 25 জন, প্রথম মানুষের জন্মদিন হতে পারে 365 উপায়ে। কাজ কি কমপ্লিট, নাকি আমার আরো 24 জনের হিসাব করতে হবে? তার মানে অসম্পূর্ণ কাজ সবসময় গুণ হয়, তার মানে এরকম 25টা গুণ, অর্থাৎ 365-র পাওয়ার হচ্ছে 25। এই হচ্ছে মোট এত দিন হতে পারে, এটা হচ্ছে মোট ঘটনা। অনুকূল ভাগ হচ্ছে মোট। কথা হচ্ছে কি 365-র পাওয়ার যে 25, কেন 25 হলো এটা আমরা গুণন বিধিটা বুঝলেই কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারবো। যে গুণন বিধিটা যদি বুঝে যাই তাহলেই আমরা এটা সলভ করতে পারবো, ঠিক আছে? ওকে, তার মানে মোট এত উপায় হতে পারে। এখন দেখো টোটাল মানুষ আছে 25 জন, আমি বলছি অন্তত 2 জনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ 2 জনের জন্মদিন মিললেও চলবে, 3 জনের জন্মদিন মিললেও চলবে, 4 জনের জন্মদিন মিললেও চলবে, 25 জনের জন্মদিন মিললেও চলবে। তার মানে একবার করতে হবে 2 জনের জন্মদিন মিলছে, একবার করতে হবে 3 জনের জন্মদিন মিলছে, একবার করতে হবে 25 জনের জন্মদিন মিলছে। তার মানে অনেকগুলা ঘটনা ঘটবে। তো আমরা উল্টা চিন্তা করি যে কারো জন্মদিনে মিলে নাই। যেহেতু অনেকগুলা স্টেপ, সাথে সাথে আমরা উল্টা চিন্তা করব কারো জন্মদিনে মিলে নাই। এরকম টোটাল 25 জন, তার মানে অনুকূল ঘটনা হবে কারো জন্মদিনই মিলবে না। তার মানে প্রথম জনের জন্মদিন হতে পারে 365 উপায়ে। এইবার প্রথম জন যেদিন জন্মগ্রহণ করছে সেই দিন দ্বিতীয় জন জন্মগ্রহণ করলে চলবে না, কেননা আমরা জন্মদিন মিলতে দিব না। তার মানে দ্বিতীয় জনের জন্মদিন হতে পারে 364 উপায়ে, কেননা ওই নির্দিষ্ট ডেটে ওর জন্ম হবে না। আবার এই 2 জনের জন্মদিনের সাথে ওরটা মিলবে না, তার মানে 363 উপায়ে, ওরটা মিলবে না 362 উপায়ে। তার মানে অনুকূল ঘটনা হচ্ছে সবার আলাদা আলাদা, আর এই হচ্ছে আমাদের মোট ঘটনা। তার মানে আমাদের জন্মদিন না মিলার সম্ভাবনা হবে, কারোটাই উপরে মিলবে না। তার মানে অনুকূল ঘটনা হবে 365 ইন্টু 364 ইন্টু 363 ইন্টু 362 ইন্টু ডট ডট করে এরকম 25টা উৎপাদক ভাগ নিচে হচ্ছে মোট কত উপায়ে জন্মদিন হতে পারে। মোট জন্মদিন হতে পারে 365-র পাওয়ার হচ্ছে 25। এখন দেখো প্রতিটা উৎপাদকে একটা একটা করে কমে যাচ্ছে, প্রতিটা উৎপাদকে এক এক করে কমে যাচ্ছে, মোট উৎপাদক হচ্ছে 25টা। তার মানে উপরের ঘটনাকে আমরা লিখতে পারি 365 পি 25, আর নিচের ঘটনাটা হচ্ছে 365-র পাওয়ার হচ্ছে 25। এই হচ্ছে আমাদের জন্মদিন না মেলা। তাহলে জন্মদিন মিলার সম্ভাবনা হবে 1 মাইনাস 365 পি 25 ভাগ হচ্ছে 365-র পাওয়ার 25। কথা বুঝছে কিনা সবাই কথা বুঝছে কিনা? আমরা অন্তত বললে উল্টা চিন্তা করব, অন্তত 2 জনের জন্মদিন মিলার সম্ভাবনা, অন্তত 2 জনের জন্মদিন মিলার সম্ভাবনা মানে হচ্ছে 2টা মিললেও চলবে, 3টা মিললেও চলবে, 4টা মিললেও চলবে। তার মানে আমরা উল্টা চিন্তা করব, কারো জন্মদিনই মিলতে দিব না। তার মানে প্রথম জনের যেদিন জন্ম দ্বিতীয় জনের ওই দিন হইলে চলবে না। তার মানে প্রথম জনের উপায় যদি হয় 365,
দ্বিতীয় জনের উপায় হবে 364, তারপরের জনের উপায় হবে 363। তার মানে অনুকূল কাউকে মিলতে দিব না, তার মানে অনুকূলটা হচ্ছে উপরে আর মোটটা হচ্ছে নিচে। এবং আমরা দেখছিলাম যে 10p4 মানে 10 × 9 × 8 × এইভাবে করে 4টা উৎপাদক। তাহলে এইখানে দেখো 365, 364, 363 এইভাবে করে 25টা উৎপাদক। এটাকে লেখা যায় 365p25, নিচে হচ্ছে 365-র পাওয়ার 25। তার মানে এই ফরম্যাটটা মনে রাখলে কিন্তু আমাদের যদি কোশ্চেন আসে 35 জন মানুষের মধ্যে অন্তত 2 জনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা কত, তখন উত্তর একবারে লিখে দিব 1 - 365p35 ভাগ হচ্ছে 365-র পাওয়ার 35। এই হবে হচ্ছে আমাদের সম্ভাবনা। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছো, আশা করি আমার কথা এটা বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে আমরা এইভাবে অঙ্ক সলভ করে ফেলবো, ঠিক আছে। এটা কোনো ঘটনা না, এই অঙ্কগুলো আমরা মোটামুটি সলভ করতে পারবো। জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা, এই জাতীয় আরো কিছু অঙ্ক কিন্তু আমাদের সামনে চলে আসবে বিভিন্ন সময়, তখন কিন্তু সেগুলো আমাদের সলভ করতে পারতে হবে, ঠিক আছে। দেখি পরের টাইপ 2। টাইপ 2 তে আমরা চলে যাব। টাইপ 2 তে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বর্জনশীল ও অবর্জনশীল ঘটনা। বর্জনশীল ও অবর্জনশীল ঘটনা, এই দুইটা ঘটনার নাম তোমাদের কাছে খুবই পরিচিত। এই দুইটা ঘটনার নাম যে বর্জনশীল ও অবর্জনশীল। সম্ভাবনা যারা পড়ছো এই দুইটা নামের সাথে খুব মারাত্মকভাবেই তোমরা পরিচিত, বর্জনশীল ও অবর্জনশীল ঘটনা। আশা করি এটা সবার তোমাদের জানা। ওকে, এখন তুমি দেখো নামের মধ্যেই দেখো বর্জনশীল, তার মানে যেটা তুমি চাইলেই বর্জন করতে পারো, আর অবর্জনশীল মানে যেটা চাইলেই তুমি বর্জন করতে পারো না, কোনোভাবেই বর্জন করতে পারো না, এটা হচ্ছে অবর্জনশীল। তার মানে আমরা দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, একটা হচ্ছে বর্জনশীল ঘটনা আর একটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। এটার জন্য আমরা ওকে, যদি 3 জনের চাই তাহলে যে ওইটা একবার করতে হবে কারো জন্মদিন মিলে নাই, আর একবার করতে হবে 2 জনের জন্মদিন মিলছে, তারপরে 1 মাইনাস করে দিতে হবে। ওকে, বর্জনশীল ও অবর্জনশীল ঘটনা। দেখো আমি ভেনচিত্র আঁকা ট্রাই করতেছি। দেখো এটা হচ্ছে ধরো এ সেট আর এটা হচ্ছে বি সেট, দুইটা ভেনচিত্র আঁকছে, আর এইটুকু হচ্ছে কমন ঘটনা, এইটুকু হচ্ছে কমন ঘটনা। এটাকে আমরা বলি হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এবারে তুমি এই ছবির ভিতর দেখো ভাই, এর মধ্যে কিন্তু এইটুকু অংশ বি আছে, এইটুকু অংশ বি আছে, আবার বির মধ্যে কিন্তু এইটুকু অংশ এ আছে, কেননা এইটুকু দুজনের মধ্যেই কমন। এর মধ্যে কিছু দূর বি আছে, বির মধ্যে কিছু দূর এ আছে। আমি এখন বলতেছি যে এ একা একা আত্মপ্রকাশ করবে, এ একা একা আত্মপ্রকাশ করবে বি কে ছাড়া। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না, কেননা এর মধ্যে কিছু অংশ বি আছে। আবার দেখো বি একা একা আত্মপ্রকাশ করবে এ কে ছাড়া, এটা কি সম্ভব? এটাও কিন্তু সম্ভব না, কেননা বির মধ্যে কিছু অংশ এ আছে। একজন চাইলেই আরেকজনকে বর্জন করতে পারবে না, তার মানে এটা কেউ কাউকে বর্জন করতে পারবে না, তার মানে এটা হবে অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা কথা হচ্ছে কি, এবং আমরা বুঝলাম অবর্জনশীল ঘটনায় অবশ্যই একটা কমন ঘটনা থাকবে, কেননা একটার ভিতরে আরেকটা কিছু তো থাকবে, অবশ্যই কোনো কমন ঘটনা থাকবে। এবার তুমি চিন্তা করো, আরেকটা ছবি চিন্তা করো, যে এটা হচ্ছে একটা এ সেট আর এটা হচ্ছে একটা বি সেট। এখন দেখো এর ভিতরে কোনো বি নাই, বির ভিতরে কোনো এ নাই, তার মানে এদের কোনো কমন ঘটনা নাই, কমন ঘটনা 0। এবার তুমি বলো এ একা একা প্রকাশ করবে বি কে ছাড়া, এটা সম্ভব কিনা? সম্ভব, কেননা দুজন তো একসাথে জয়েন্ট নাই।
বি একে আকারে আত্মপ্রকাশ করবে, একে ছাড়া এটাও সম্ভব। একজন চাইলে একজনকে বর্জন করতে পারবে, তার মানে এই ঘটনাটা হচ্ছে বর্জনশীল। তার মানে আমরা বুঝলাম বর্জনশীল ঘটনা কি জিনিস, এবং বর্জনশীল ঘটনাই হচ্ছে কমন ঘটনা জিরো। যে কোনো দুইজন যদি বর্জনশীল হতে হয় অবশ্যই তাদের কমন ঘটনা জিরো হইতে হবে। এখন দেখো ভাই 9-10 এ তুমি এরকম একটা ফর্মুলা শিখছিলে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলা কিন্তু প্রবাবিলিটিও কাজ করবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু অবর্জনশীলের জন্য প্রযোজ্য, এই ফর্মুলাটা বর্জনশীলের জন্য প্রযোজ্য। শুধুমাত্র তোমাকে মনে রাখতে হবে বর্জনশীল ঘটনায় এ ইন্টারসেকশন বি জিরো। তুমি এই কথাটা লেখো, যে কোনো বর্জনশীল ঘটনায় এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জিরো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এই যে একজন উত্তর দিছে যেটা, এটা হবে ঠিক। ওকে, কথা বুঝি। দেখো এখানে একটু চিন্তা করি সবাই, দুইটা ঘটনাতেও কিন্তু ইন্টারসেকশন আছে, বাট একটাই জিরো আর একটা হচ্ছে মান। এখন এই ফর্মুলাটাকে আমরা একটু বাংলায় বোঝার ট্রাই করি। দেখো এই চিহ্নটা যেটা, এটাকে আমরা বলতাম ইউনিয়ন, বা বাংলায় এটাকে বলতাম হচ্ছে অথবা। এখন তুমি আমাকে বলো, আমি অথবা তুমি রুমের বাইরে যাব, আমি অথবা তুমি রুমের বাইরে যাব, আমি অথবা তুমি রুমের বাইরে যাব, তাহলে কয়জন বাইরে যাবে? এর মানে হচ্ছে যে কোনো একজন বাইরে যাবে, যে কোনো একটি। তার মানে কোশ্চেনে যদি তোমার কখনো যে কোনো একটি ঘটার সম্ভাবনা বের করতে বলে, তুমি বুঝবা ইউনিয়ন বের করতে বলছে। আর এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে এবং। এবং বলতো আমি এবং তুমি রুমের বাইরে যাব, কয়জনই বাইরে যাবে? দুইজনই বাইরে যাবে, একত্রে বাইরে যাবে বা উভয়ই বাইরে যাবে। যদি কখনো বলে একত্রে বা উভয় ঘটার সম্ভাবনা, তাহলে তোমাকে বুঝতে হবে তোমাকে ইন্টারসেকশন বের করতে বলছে। তাহলে দেখো উভয় ঘটার সম্ভাবনা বা একত্রে ঘটার সম্ভাবনা কিন্তু বর্জনশীল ঘটনার জন্য আবার জিরো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে সবসময়। এই কোশ্চেনটা বা এই ইনফরমেশনটাই কোশ্চেন আকারে আসতে পারে। ঠিক আছে, আমরা দুই একটা কোশ্চেন সলভ করি, তাহলে ভালো মতো বুঝে যাবে। ঠিক আছে, দুই একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন লেখো, একটা কোশ্চেন লেখো, সবাই মুখে মুখে লেখো। 200 জন ছাত্রছাত্রীর মধ্যে, লেখো 200 জন ছাত্রছাত্রীর মধ্যে, 200 জন ছাত্রছাত্রীর মধ্যে লেখো 40 জন বাংলায়, 70 জন ইংরেজিতে ও 50 জন উভয় বিষয়ে পাশ করে। 200 জন ছাত্রের মধ্যে 40 জন বাংলায়, 70 জন ইংরেজিতে ও 50 জন উভয় বিষয়ে পাশ করে। কোশ্চেন দেখো, নিরপেক্ষভাবে একজনকে নিলে, নিরপেক্ষভাবে একজনকে নিলে তার উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা কত? নিরপেক্ষভাবে একজনকে নিলে তার উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা কত? নিরপেক্ষভাবে একজনকে নিলে তার উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা কত? নিরপেক্ষভাবে একজনকে নিলে তার উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা কত? এখন দেখো, আচ্ছা নিরপেক্ষভাবে একজনকে নিলে উভয় বিষয় না, তার যে কোনো একটি বিষয়ে পাশ করার সম্ভাবনা কত? যে কোনো একটি বিষয়ে পাশ করার সম্ভাবনা কত? তার মানে আমরা দেখো যে কোনো একটি চাইছি,
যে কোনো একটি মানে হচ্ছে ইউনিয়ন। তার মানে আমরা চাইছি প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন ইংলিশ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ ইংলিশ যোগ প্রবাবিলিটি অফ বাংলা মাইনাস প্রবাবিলিটি অফ বাংলা এবং ইংলিশ। তাহলে প্রবাবিলিটি অফ ইংলিশে পাস করে 70 জন, মোট স্টুডেন্ট হচ্ছে 200 জন। পি মানে প্রবাবিলিটি, আর প্রবাবিলিটি মানে অনুকূল ভাগ মোট, প্লাস প্রবাবিলিটি অফ বাংলা 40 ভাগ 200 মাইনাস এ ইন্টারসেকশন বি মানে উভয় একত্রে, এটা হচ্ছে 50 ভাগ 200। এটা যোগ বিয়োগ করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তার মানে তোমার যে কোনো একটি এবং উভয় এই দুইটা নামের পার্থক্য শিখলেই তুমি এ জাতীয় অঙ্ক সলভ করতে পারবা। ঠিক আছে? আবার কিছু কিছু কোশ্চেন, এ জাতীয় কিছু কিছু কোশ্চেন আসতে পারে, একটু টেকনিক্যালি কোশ্চেন আসতে পারে। যেমন ধরো তোমার একটা কোশ্চেন আসছে এ পি অফ এ ইকুয়াল টু তোমার দেওয়া আছে 1/2, পি অফ বি ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে ধরো হচ্ছে 3/5, আবার পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু দেওয়া আছে ধরো হচ্ছে 4/5। 4/5 হলে তোমাকে বলছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, যেখানে এ ও বি বর্জনশীল। এই ধরো এরকম কোশ্চেন আসছে এবং এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার দিয়ে কতগুলা অপশন তোমাদের দেওয়া আছে, এ বি সি ডি এই টাইপের কতগুলা অপশন তোমাদের দেওয়া আছে। কোশ্চেনে বলছে পি অফ এ, পি অফ বি এবং পি অফ এ ইউনিয়ন বি, এইটা তিনটা দেওয়া আছে। তোমার বলছে পি অফ এ ইন্টারসেকশন বি। এখন মজার বিষয় হচ্ছে তুমি কিন্তু এই ফর্মুলা জানো, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ যোগ পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এখন এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান বের হয়ে যাবে। এই ইকুয়েশনে বসাইলেই কিন্তু মান বের হয়ে যাবে, কিন্তু এই ইকুয়েশন থেকে মান বের করার পরে যে আনসারটা হবে সেই আনসারটা অপশনে থাকবে এবং তুমি ওই অপশনটা পূরণ করে দিলে বাট তুমি মার্ক পাওয়া 0। কেননা তোমার এইখানে কিন্তু একটা কথার মধ্যে উত্তর দেওয়া আছে যেখানে এ এবং বি বর্জনশীল। যেহেতু এ এবং বি বর্জনশীল তার মানে পি অফ কমন ঘটনা অবশ্যই 0। তাহলে তোমার এই এতটুকু তথ্য কেন দিছে? এই এতটুকু তথ্য দিছে তোমাকে কনফিউজ করার জন্য। আর এই কোশ্চেনটা আসছে শুধুমাত্র এই জন্য যে দুইটা ঘটনা বর্জনশীল হলে যে তাদের কমন ঘটনা 0 হয়, এই ব্যাপারটা তুমি জানো কি না। তার মানে ভর্তি পরীক্ষা এমন একটা জায়গা যেখানে প্রতিটা তথ্য কোশ্চেন হতে পারে এবং তথ্যগুলা যে কোশ্চেন হয়েছে এটা জানতে হলে ওই তথ্যগুলা তোমার ভিতর বসা থাকতে হবে, একবারে শিখে নিতে হবে, একবারে নিজের মধ্যে বসায় নিতে হবে। ঠিক আছে? ওকে, বর্জনশীল অবর্জনশীল নিয়ে আরো কিছু কথাবার্তা আমাদের হতে পারে, বর্জনশীল এবং অবর্জনশীল নিয়ে আরো কিছু কথাবার্তা আমাদের হতে পারে। যেমন হচ্ছে ধরো আমরা তাসের কথা জানি, আমাদের তাসের কথাও কিন্তু বর্জনশীল অবর্জনশীলের মধ্যে আসবে এবং আমরা জানি একটা কার্ডের প্যাকেটে টোটাল 52টা তাস থাকে। আসলে 52টা না, তাস থাকে 55 বা তার বেশি, জোকার থাকে কয়েকটা, তো আমরা জোকারগুলোকে হিসাবে বাদ দিই। কিছু স্পেসিফিক খেলায় জোকার লাগে, সেই জন্য আমরা জোকার বাদ দিই। তো তাস আছে হচ্ছে 52টা তাস এবং এই 52টা তাস আবার 4টা স্যুটে ভাগ করা থাকে, 4 ধরনের তাস মিলানো থাকে, এই জন্য হচ্ছে 52টা তাস টোটাল 4 ভাগে ভাগ করা থাকে। এই তাহলে 52টা তাস যদি 4 ভাগে ভাগ হয় তাহলে প্রত্যেকটা ভাগে 13টা করে তাস করবে, প্রত্যেকটা ভাগেই 13টা করে তাস করবে। এখন এর মধ্যে একটা তাস তুমি পাবা যে তাসটা দেখতে এরকম হার্টের মতন, এটার নাম হার্ট বা হরতন, এবং এই হরতন দেখতে কিন্তু লাল কালারের। তার মানে 52টা তাসের মধ্যে হরতন আছে টোটাল 13টা। তার মানে কোশ্চেন হচ্ছে 52টা তাস থেকে একটি তাস নিলে তার হরতন হওয়ার সম্ভাবনা কত? তার মানে অনুকূল হচ্ছে হরতন আছে 13টা, মোট আছে 52টা, তার মানে 13/52। এর মধ্যে একটা তাস আছে দেখতে এরকম ডায়াসের মতন, এটার নাম ডায়াস বা হচ্ছে রুইতন। তার মানে রুইতনও আছে 13টা এবং এই দুইটা তাস দেখতে লাল কালারের।
তার মানে বলো তো লাল তাস কয়টা? লাল তাস আছে 26টা। তাহলে 52টা তাস থেকে একটা তাস দিলাম, তার লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 26/52, তার হরতন হওয়ার সম্ভাবনা 13/52, তার রুইতন হওয়ার সম্ভাবনা 13/52। একটা তাস আছে দেখতে এরকম পান পাতার মতন, এটার নাম ইস্কাপন, এটার নাম স্পেড বা ইস্কাপন, ইস্কাপন। এবং এই তাস কিন্তু কালো কালারের। এবং আরেকটা তাস আছে দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে ক্লাবস বা চিরা বা চিরিতন। এখন এই যে হরতন, রুইতন, চিরিতন এগুলা ওলান্দাজ শব্দ। আর এই যে এই দুইটা তাস হচ্ছে কালো কালারের। তার মানে 52টা তাসের মধ্যে লাল আছে 26টা, কালো আছে 26টা, হরতন, রুইতন, ইস্কাপন, চিরিতন আছে সব 13টা 13টা 13টা। এখন এই যে 13টা তাস হরতনের আছে, 13টা রুইতনের আছে, 13টা ইস্কাপনের আছে, 13টা চিরিতনের আছে। এই 13টা তাস আবার ডিফারেন্ট। এখানে এ একটা আছে, এর নাম এইচ বা টেক্কা, এর মধ্যে একটা কিং আছে, কিং এর একটা কুইন আছে, কুইনের একটা গোলাম আছে, জ্যাক, জ্যাক হচ্ছে গোলাম। এই কয়টা তাস হচ্ছে ছবির তাস, আর বাদ বাকিগুলা নাম্বারের তাস। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। এই হচ্ছে টোটাল 13টা তাস। এই 13টা ওরু আছে, ওরু আছে, ওরু আছে। তার মানে তুমি দেখো টোটাল কিং আছে কিন্তু 4টা। একটা কিং হচ্ছে হরতনের কিং, একটা কিং হচ্ছে রুইতনের কিং, একটা কিং হচ্ছে ইস্কাপনের কিং, একটা কিং হচ্ছে চিরিতনের কিং। তার মানে টোটাল কিং আছে হচ্ছে 4টা। তার মানে একটা তাস নিলাম, তার কিং হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/52। একটা তাস নিলাম, তার টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/52। একটা তাস নিলাম, তার কালো কুইন হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/52। কুইন আছে টোটাল 4টা, এর মধ্যে কালো কুইন আছে 2টা, লাল কুইন আছে 2টা। জ্যাক আছে টোটাল 4টা, লাল জ্যাক আছে হচ্ছে 2টা, কালো জ্যাক আছে 2টা। কথা হচ্ছে কি, তাহলে একটা তাস নিলাম, তার লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? লাল টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে কত ভাই? লাল টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/52। ঠিক আছে, এইটুকু আমরা মোটামুটি বুঝে গেছি। এবার তোমরা কোশ্চেন লেখো। নিরপেক্ষভাবে একটি তাস নিলাম, নিরপেক্ষভাবে একটি তাস নিলাম, তার লাল বা কিং হওয়ার সম্ভাবনা কত? নিরপেক্ষভাবে একটি তাস দিলাম, তার লাল বা কিং হওয়ার সম্ভাবনা কত? লাল বা কিং হওয়ার সম্ভাবনা কত? বা মানে অথবা, তার মানে আমরা চাচ্ছি প্রবাবিলিটি অফ রেড অথবা কিং। প্রবাবিলিটি অফ রেড অথবা কিং এর মানে প্রবাবিলিটি অফ লাল যোগ প্রবাবিলিটি অফ কিং মাইনাস প্রবাবিলিটি অফ লাল এবং কিং। এই হচ্ছে ফর্মুলা। তাহলে প্রবাবিলিটি অফ লাল মানে লাল হওয়ার সম্ভাবনা 26/52, কেননা টোটাল 13 26টা তাস লাল। প্রবাবিলিটি অফ কিং, কিং হওয়ার সম্ভাবনা, কিং আছে 4টা, মোট তাস 52টা, 4/52 মাইনাস লাল এবং কিং। লালও হবে আবার কিংও হবে, কমন ঘটনা, লাল কিং, লাল কিং দুইটা আছে, তার মানে 2/52। তাহলে এই কয়টা যোগ বিয়োগ করলেই আমরা আনসার পেয়ে যাব। তাহলে আশা করি বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা নিয়ে আমরা পড়ালেখা করলাম। নেক্সট ক্লাসে আমরা সম্ভাবনা শেষ করব, এবং নেক্সট ক্লাসটা আমরা আরেকটু আগানোর ট্রাই করতেছি। এই 11টা থেকে শুরু করলে একটু সমস্যা হচ্ছে। আমরা যদি 10টা থেকে শুরু করতে পারতাম তাহলে কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত ভালো করা যায়, 2 ঘন্টা করা যাবে। তো নেক্সট দিন থেকে তোমরা একটু 10টার দিকে ফ্রি হওয়ার ট্রাই করো, যে 10টার দিকে, আসলে 11টা একটু লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমিও দেরি করে ঘুম থেকে উঠতেছি, সবাই দেরি করে ঘুম থেকে উঠতেছে। আমরা চিন্তা করতেছি যে 9টা থেকে 10টা পর্যন্ত ফার্স্ট ইয়ারের ক্লাস নিব, আর 10টা থেকে 12টা পর্যন্ত অ্যাডমিশনের ক্লাস নিব নেক্সট দিন থেকে। ঠিক আছে, আর তোমাদের বোধহয় এক্সামের শিডিউল ভিডিওল আছে, এগুলো হচ্ছে এক্সামগুলো ঠিকঠাক দিও। আর এক্সামের কোশ্চেনে কিছু মিস্টেক হয়েছে, এটা তো আসলে এই অনলাইন কোশ্চেনে অনেক কয়টা জিনিসই আসলে মানে সবসময় মাথায় থাকে না, টাইপ করে করতে হয়। এটা হচ্ছে তোমাদেরকে সলভ করে দেওয়া হবে, যে কয়টা জিনিসে তোমাদের কনফিউশন আছে এটা ধীরে ধীরে সলভ হয়ে যাবে, আস্তে আস্তে টাইম লাগবে আর কি। ঠিক আছে, তাহলে সবাই 10টা থেকে জয়েন করার ট্রাই করি। এবং নেক্সট দিন আসার আগে তোমরা একটা কাজ করবা, তোমাদের কাছে যে মূল বইটা আছে কেতাবুদ্দিনের, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এইটা টোটাল সম্ভাবনা অধ্যায়টা একটা ওভারভিউ দিয়ে রাখবা। একটা ওভারভিউ দিয়ে রাখবা। ওভারভিউ মানে তোমার সলভ করার দরকার নাই, কি জাতীয় কোশ্চেন আসে। যখন আমি টাইপ লিখবো
তোমার যেন মাথায় আসে আচ্ছা এই টাইপের অঙ্ক তো খুব আসে, বা এই টাইপের অঙ্ক তো আমি দেখছি কোশ্চেন ব্যাংকে, এইরকম রিলেট করতে পারতে হবে। টাইপ লেখার সাথে সাথে তুমি যদি এটা রিলেট করতে পারো কোশ্চেন ব্যাংকের এই তো এই জিনিস আমি দেখছি, তখন দেখবা টাইপটা তোমার কাছে ভিন্ন রকম লাগবে, উপস্থাপন করলে তুমি এটা বুঝতে পারবা। নেক্সট ক্লাসে আমরা মেইন সম্ভাবনাটা পড়বো, এই জন্য তোমরা এই দুইটা জিনিস অঙ্ক করার দরকার নাই ভাই, দেখে রাখো, দেখে রাখো, ঠিক আছে? ওকে, কেতাবুদ্দিন আর কোশ্চেন ব্যাংক, যে কোশ্চেন ব্যাংকটা পেয়েছো